আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই আপুরা, আমরা আজ আলোচনা করব প্লাস্টিড। এই প্লাস্টিড টপিকটা আমরা খুব ডিটেইলসে পড়ার চেষ্টা করব। এখন যারা এসএসসি 26 আছে, যারা কেবল এসএসসি পাস করলা, তাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যারা 25 বেসে আছে তারা অবশ্যই বুঝবা, এবং যারা এসএসসি 26 যারা নতুন ভর্তি হবা কলেজে, কেবল এসএসসি পরীক্ষা দিলা, তাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। ওকে, অনেক সুন্দর করে এবং অনেক ইনফরমেটিভ একটা লেকচার হবে, যেন তোমরা এই লেকচার করার পর একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা একই সাথে কভার হয়। আমরা সিকিউ এন্ড এমসিকিউ দুইটাই কভার করব আমরা একটা লেকচারে। ওকে, একটা রিকোয়েস্ট, তোমরা যারা লেকচার করবে অবশ্যই বই সাথে নিয়ে লেকচার করবা, আর যে ইনফরমেশনগুলো আমি পড়াবো বলবো সেগুলো তুমি বইয়ে দাগিয়ে নিবা। যে ইনফরমেশন বইয়ে থাকবে না সেগুলো লিখে নিবা, কারণ এখানে বেশ কয়েকটা বইয়ের ইনফরমেশন অ্যাড করা আছে, যেন তোমার অন্য কোনো বই কেনা না লাগে বা অন্য কোনো ইনফরমেশনের টেনশন না করা লাগে। ঠিক আছে ভাইয়া? এই টপিকটা কমপ্লিট করার পর যাদের কোনো প্রশ্ন থাকবে, যারা বুঝতে পারবে না বা কোনো টপিক, যে কোনো টপিক, তারা অবশ্যই কমেন্টে জানাবো ভাইয়া। তারা অবশ্যই কমেন্টে জানাবো, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো। এবং যদি কোশ্চেন বেশি হয় বা আমি আবার ক্লাস নিব, আবার আগামীকাল থেকে তো আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ। আমরা তাহলে শুরু করি। সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কথার মানে হচ্ছে একটা গঠন, স্ট্রাকচার বা টেমপ্লেট বলা হয় সাজ, তাই না? যার মানে একটা আকৃতি, একটা জাস্ট এটাই প্লাস্টিড। এই প্লাস্টিড এটা আবিষ্কার করা হয় অনেক আগে। আমাদের আবুল হাসান স্যারের বইয়ে যে ইনফরমেশনটা দেওয়া আছে আমরা সেটাই পড়ব। মূলত আবিষ্কার করা হয়েছে কত? 1883 সালে। 1883 সালে বিজ্ঞানী শিম্পার, 1883 সালে বিজ্ঞানী শিম্পার আবিষ্কার করেন। তোমার সাল জানার দরকার নাই। 1883 সালে, এবং নামকরণ করেন, আবিষ্কার এবং নামকরণ, ইনি অবশ্য নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে ক্লোরোপ্লাস্ট আবিষ্কার এবং নামকরণ করেন বিজ্ঞানী শিম্পার। 1883 সাল, সাল জানার দরকার নেই। কি নামকরণ করেন? ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট, উনি এটাই আবিষ্কার করেন। ওকে, কিন্তু এই প্লাস্টিড নামটা, এই যে প্লাস্টিড যে নামটা দেখতেছি, এই নামটা আরো আগে দেন। হ্যাঁ, বিজ্ঞানী হ্যাগেল, বিজ্ঞানী হ্যাকেল, আর্নেস্ট হ্যাকেল, তোমার নাম শুনছো নিশ্চয়ই। এই বিজ্ঞানী হ্যাকেল মূলত প্লাস্টিডের নামকরণ করেন, সেটা 1866 সালে মেবি। আর বিজ্ঞানী শিম্পার আবিষ্কার ও নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। ওকে, সবুজ বর্ণের প্লাস্টিড। বলা হয়েছে এটি সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ, তাই না, বা অঙ্গাণু আমরা যেটা বলি। সাইটোপ্লাজমে মোটামুটি প্রায় 36 ধরনের, সাইটোপ্লাজমে প্রায় 36 ধরনের এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু দেখা যায়। তার ভিতর সবচেয়ে বড় সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ বা অঙ্গাণু সেটা হচ্ছে কি আমার প্লাস্টিড। ভাই, এই ইনফরমেশনটা আসলে 100% অ্যাকুরেট না, কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে তুমি দেখে থাকবো, উদ্ভিদ কোষে যদি তুমি একটা চিত্র দেখে থাকো, দেখবো উদ্ভিদ কোষে একটা নিউক্লিয়াস তো থাকবে, একটা বড় অংশ জুড়ে কি থাকে জানো? কোষ গহ্বর থাকে। একটা বড় অংশ জুড়ে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় অংশ জুড়ে কোষ গহ্বর থাকে, তাই না? তাহলে এত বড় কোষ গহ্বর, সেক্ষেত্রে মাত্র খুব অল্প হবে তোমার এরকম ছোটই হবে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, সেটা ছোট হবে কোষ গহ্বরের তুলনায়। অর্থাৎ এইটা তোমার সবচাইতে বড় ক্ষুদ্রাঙ্গ, এই ধারণাটা ভুল। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হবে, দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্রাঙ্গ। ওকে, প্রশ্ন কিভাবে এখান থেকে কনফিউশন হয়ে গেল না? বইয়ে দেওয়া আছে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ, বইয়ে দেওয়া আছে এটাই সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ, আবার এটা প্রকৃতপক্ষে দ্বিতীয় বৃহত্তম বা বৃহত্তর, দ্বিতীয় বৃহত্তর ক্ষুদ্রাঙ্গ। এখন যদি প্রশ্নে এরকম আসে নিচের কোনটিকে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ বলা হয়, তাহলে আনসার যদি ওইখানে কোষ গহ্বর না থাকে তাহলে আনসার অবশ্যই প্লাস্টিড। আর প্রশ্ন যদি এভাবেই করে যে দ্বিতীয় বৃহত্তর ক্ষুদ্রাঙ্গ কোনটি, অপশনে যদি প্লাস্টিড থাকে তাহলে তো প্লাস্টিডই। ঠিক আছে ভাই, প্রশ্ন দেখে আনসার করা লাগবে। অপশনে যদি কোষ গহ্বর থাকে তাহলে অবশ্যই কোষ গহ্বর, না থাকলে আমার আনসার হবে প্লাস্টিড। আমরা তারপরে দেখি আবিষ্কার করলাম সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ বা দ্বিতীয় বৃহত্তর ক্ষুদ্রাঙ্গ এটা। এখন এই প্লাস্টিডগুলো থাকে কোথায় ভাই? প্লাস্টিডগুলো নরমালি কোথায় পাওয়া যেতে পারে? দেখো, প্রায় সকল উদ্ভিদেই পাওয়া যায়। হ্যাঁ, প্লাস্টিডগুলো পাওয়া যায় কোথায়? প্রায় সকল উদ্ভিদে, সকল প্রায় শৈবালে, হ্যাঁ কিছু ব্যতিক্রম আছে, প্রায় সকল শৈবালে পাওয়া যায়।
পাওয়া যায় অনেক জায়গায়, আমরা স্পেসিফিক কয়েকটা জায়গায় পাওয়া যায় না, জাস্ট এটা যদি পড়ি। দেখো ছত্রাকে পাওয়া যাবে না, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এক্ষেত্রে। আর প্রাণী কোষে, কোনো প্রাণী কোষে তুমি প্লাস্টিড পাবো না, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো ছত্রাক, ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া। ভাই সায়ানোব্যাকটেরিয়া কিন্তু আরেকটা নাম আছে, তোমরা জানো কিনা আমি জানি না, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। দেখো এক্ষেত্রে কিন্তু শৈবাল ওয়ার্ডটা আছে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কিন্তু শৈবাল না, এরা ব্যাকটেরিয়া, তাই না? এটা সায়ানোব্যাকটেরিয়া। ভাই এরা কিন্তু নিজের এদের কিছু অংশ, কিছু বলতে নিজের খাবার নিজে তৈরি করতে পারে এরা, হ্যাঁ? এরা তখন অটোট্রফিক, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু এদের আবার কি নাই, এই প্লাস্টিড নাই বা ক্লোরোপ্লাস্ট নাই। কি করে সম্ভব? আমরা জানি যার ক্লোরোপ্লাস্ট আছে বা যাদের প্লাস্টিড আছে তারা কেবল নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু নীলাভ সবুজ শৈবাল এটা কেন এটা কেন তোমার নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু কি নাই, এই প্লাস্টিড নাই। কারণ এদের আলাদা আলাদা একটা স্ট্রাকচার থাকে যাকে বলে ক্রোমাটোফোর, ক্রোমাটোফোর। ওই স্ট্রাকচার ক্লোরোফিল বহন করে, ঠিক আছে ভাই? তাহলে প্রশ্ন যদি এমন আসে ভাই, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল দুইটা একই জিনিস। দেখো এখানে নীলাভ সবুজ শৈবাল বলা হয়েছে, যখন আবিষ্কার করা হয়েছিল তখন বিজ্ঞানীরা একটু শৈবাল মনে করে ভুল করছিল, আর বাকি সকল বৈশিষ্ট্য যখন পরে গবেষণা করছে দেখুন ব্যাকটেরিয়া, এই জন্য নামকরণ হয়ে গেছে সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে? প্রাণী কোষে তো থাকবেই না, জাস্ট এইগুলোকে আমরা ইনফরমেশন দেখবো। তারপরে যদি আমরা দেখি ভাই প্লাস্টিড, এই প্লাস্টিড মূলত তিন প্রকার হয়। প্লাস্টিড মূলত ভাই তিন প্রকার হয়, কি কি ভাই? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। লিউকো কথার মানে ভাই বর্ণহীন। এই লিউকো যে কথাটা আছে, লিউকো এটা মানে বর্ণহীন। প্লাস্টিড থেকে ভাইয়া এই লিউকো ওয়ার্ডটা তুমি রক্ত অধ্যায়ে পড়বা, তারপরে আসছো তোমার লিউকোসাইট, তাই না? শ্বেত রক্ত কণিকা, লিউকোসাইট। লিউকো কথার মানে ভাই বর্ণহীন। ক্রোমো কথার মানে ভাই কালার, কালার বা রং। তুমি দেখবা গুগল ক্রোম ব্রাউজার আছে না, গুগল ক্রোম ব্রাউজার যেটা আমরা বলি, এই ক্রোম ব্রাউজার লোগোটা তুমি দেখবা, সেখানে দেখো অনেকগুলো বর্ণ দেওয়া আছে, রং দেওয়া আছে। এই ক্রোম কথার মানে হয় কালার। তাহলে ক্রোমোপ্লাস্ট এটা কি হবে? তাহলে অবশ্যই রঙিন, এটা বর্ণহীন, এটা কি হবে? কালারফুল বা রঙিন। ক্লোরোপ্লাস্ট বা ক্লোরো কথার মানে সবুজ। তাহলে আমরা প্লাস্টিড পাইলাম তিন ধরনের, একটা লিউকোপ্লাস্ট বা বর্ণহীন, একটা কালারফুল যেটা বলতেছি সেটা হলো কি ক্রোমোপ্লাস্ট, সবুজ ছাড়া, উইদাউট গ্রিন, বা সবুজ ছাড়া বাকি সব কিছু থাকবে সবুজ ছাড়া, কারণ সবুজটাকে আমরা আলাদা করে অন্য নাম দিচ্ছি, সেটা কি ক্লোরোপ্লাস্ট। ওকে ভাইয়া, এখন তুমি দেখো আমরা এখানে যে চিত্রটা আর্ট করছি, তাই না? চিত্রটা মোটামুটি এরকম হয়ে গেছে, হ্যাঁ কিছুটা এরকম, বাট আলটিমেটলি এটা আমরা ক্লোরোপ্লাস্ট আর্ট করছি। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের যে প্লাস্টিকটা, এই ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করছে। আমরা ডিটেইলসে পড়বো, একটু জাস্ট এমসিকিউ পর্বটা শেষ করে নিই। এই যে লিউকোপ্লাস্ট যেটা বর্ণহীন, এটা হচ্ছে তোমার, এদের আবার তিনটা প্রকার ভেদ আছে, হ্যাঁ বর্ণহীন। এদের কাজ মূলত একটাই, সেটা হলো সঞ্চয় করা। এদের কাজ খাবার সঞ্চয় করা। দেখো এদের তিনটা প্রকার আছে, একটা হলো অ্যামাইলোপ্লাস্ট। তুমি একটা এনজাইমের কথা শুনবা, অ্যামাইলেজ, তাই না? অ্যামাইলোপ্লাস্ট এটা হলো শর্করা জাতীয় খাবার সঞ্চয় করবে, শর্করা জাতীয় খাবার সঞ্চয় করবে। শর্করা জাতীয় খাবার, মানে দেখো সবগুলো কিন্তু খাবার সঞ্চয় করবে, তাই না? লিউকোপ্লাস্টের কাজ এইটা, খাবার সঞ্চয় করা। তাহলে অ্যামাইলোপ্লাস্ট সেটা কি? শর্করা জাতীয় খাবার। ওকে, অ্যামাইলোপ্লাস্ট শর্করা জাতীয় খাবার। ইলায়োপ্লাস্ট এটা তেল বা চর্বি জাতীয়, মানে ফ্যাট, ওকে, বা লিপিড, ইলায়োপ্লাস্ট। আর হলো এলিউরোপ্লাস্ট এর আরেকটা নাম হলো প্রোটিনোপ্লাস্ট। দেখো তো প্রোটিনোপ্লাস্ট, তার নাম শুনে বুঝতে পারতেছি কি করে প্রোটিন সঞ্চয় করবে, কিন্তু একে কেন প্রোটিনোপ্লাস্ট, এই আরেকটা নাম কেন ডাকা হয় এলিউরোপ্লাস্ট কেন বলা হয়? কারণ বীজে, তাই না, খাবার যে বীজগুলো আছে, বীজে এক ধরনের তোমার দানাদার প্রোটিন থাকে যাকে বলা হয় এলিউরন, অর্থাৎ বীজের দানাদার প্রোটিনকে বলা হয় কি
এলিউরন, ওই জন্য মূলত এর আরেকটা নাম হয়ে গেছে এলিউরোপ্লাস্ট। তাহলে এলিউরন কি? সেটা দানাদার প্রোটিন, কোথায় থাকবে ভাই? বীজে থাকবে, এই জন্য তার নাম এলিউরোপ্লাস্ট। এই তিনটার ভিতর অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, এই তিনটার ভিতর সবচেয়ে বড় হতেছে এই অ্যামাইলোপ্লাস্ট, কারণ কার্বোহাইড্রেট কি থাকে, বেশি সঞ্চয় করা লাগে না। তো দেখো অ্যামাইলোপ্লাস্ট সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড় বলতে কাজের ভিতরে, হ্যাঁ এই তিনটার ভিতরে, ওকে এই তিনটার ভিতরে সবচেয়ে বড় হতেছে কোনটা? এই অ্যামাইলোপ্লাস্ট। তারপর আমরা যদি দেখি ক্রোমোপ্লাস্ট, এটা আমরা বলে আসছিলাম, ক্রোমোপ্লাস্ট মানে কি? অনেক রং থাকবে, তাই না? অনেক রং থাকবে। ক্লোরোপ্লাস্ট বা সবুজ ছাড়া বাকি সবগুলো থাকবে। এখন হতে পারে সবগুলো একসাথে থাকবে ভাইয়া? সবগুলো কি একসাথে থাকবে? এমনটা হতে পারে, না হতে পারে, ডিফারেন্স হতে পারে। যেমন মনে করো লাল কালার আছে, তাহলে সেটা কি বলবো আমরা? ও রডোপ্লাস্ট। ও রডোপ্লাস্ট, রডো কথা মানে লাল বা লোহিত। তুমি শৈবাল যখন পড়বা তখন দেখবা রডোফাইটা, লোহিত শৈবাল বা লাল শৈবাল। তাহলে দেখো আমরা যদি লাল কালার দেখি তাকে বলবো রডোপ্লাস্ট, যদি আমরা লাল না দেখি বাদামি কালার দেখি তাহলে বলবো ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্ট আমরা শৈবালের ক্ষেত্রে বলবো ফিওফাইটা। তারপরে এখানে যদি আমরা দেখি ক্যারোটিনোপ্লাস্ট তাহলে কি? কমলা। যদি দেখি জ্যান্থোপ্লাস্ট, আমরা একটু পরে আলোচনা করবো আবার, জ্যান্থোপ্লাস্ট যদি দেখি তাহলে হলুদ। তাহলে দেখো রডো মানে লাল, ফিও কথা মানে বাদামি, ফিও ফিও কথা মানে বাদামি, আর ক্যারোটিনো মানে কমলা, আর হচ্ছে আরেকটা ওয়ার্ড আমরা পড়বো সেটা হচ্ছে জ্যান্থো, আমরা এখানে পড়বো একটু পরে, জ্যান্থো মানে হলুদ। তাহলে দেখো এই ক্রোমোপ্লাস্ট বিভিন্ন কালারের হইতেছে, বিভিন্ন কালার। তাহলে এই বিভিন্ন কালারগুলো কোথায় পাওয়া যেতে পারে? ফুল হতে পারে, ফুলের পাপড়ি বিভিন্ন কালার হতে পারে, রঙিন পাতা হতে পারে, ফল হতে পারে, তাই না? তুমি যদি দেখো আপেল উপরে কত কি বিভিন্ন কালার আছে, লাল লাল কালার। তারপর দেখো গাজর, তাই না? এই যে কমলা কালার, কমলা হলুদ কালার টাইপের না, ওকে। তাহলে এই যে কালারফুল যেগুলো আছে এগুলোর ভিতরে কি থাকবে? ক্রোমোপ্লাস্ট থাকবে, ক্রোমোপ্লাস্ট। আচ্ছা লিউকোপ্লাস্ট আর কোথায় থাকতে পারে? লিউকোপ্লাস্টটা তুমি যদি দেখো যে জায়গাগুলোতে বা যে খাবারগুলোতে কি সূর্যের আলো পৌঁছাবে না, সূর্যের আলো পৌঁছায় না, ওইগুলো যেমন কি হতে পারে? রোড হতে পারে না, মূল মাটির নিচে থাকে, যেমন তুমি চিন্তা করতে পারো মূলা, ওকে মূলা সহজ উদাহরণ। তাহলে এর হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তারপর তুমি যদি দেখো যে ফল হতে পারে, পাপড়ি হতে পারে, রঙিন পাতা হতে পারে, এরা হলো ক্রোমোপ্লাস্ট। এখন ভাইয়া এমনটা হতে পারে, তুমি কি দেখছো কিনা আমি জানি না, আমার গ্রামে দেশি মূলা বলা হয় আর কি। মূলার যে অংশটা মাটির উপরে থাকে সেই অংশ হালকা সবুজ সবুজ হয়ে যায়, এমনটা হয় সবুজ হয়ে লাল লালচে কালার হয়। দেশি আমরা গ্রামের দেশি মূলা বলতাম, দেশি মূলা। ঢাকায় তো এটা পাওয়া যায়, আবার সাদা মূলা বেশি থাকে আর কি। হ্যাঁ আবার তুমি দেখবা হয়তো অনেক সময় যে আলু মাটির নিচে থাকে, নরমালি আলু নরমালি মাটির নিচে থাকে, তাই না? কালারলেস বা সাদা সাদাটে কালার টাইপের হয়, হালকা হলদে কালার হয়। এখন ওই আলুটাই, ওই আলু যখন দেখবো কিছু অংশ মাটির উপরে আছে তখন দেখবো আলু সবুজ সবুজ কালার হয়ে গেছে, দেখো কিছু অংশ যখন মাটির উপরে আছে হালকা সবুজ সবুজ কালার হয়ে গেছে, এবার হালকা লাল কালারও হয়, সেখানে তোমার ক্রোমোপ্লাস্টের কারণের মতো হয়। আচ্ছা আমরা এখানে আসি, তাহলে যেটা বর্ণহীন ক্লোরোপ্লাস্ট, বর্ণহীন ক্লোরোপ্লাস্টে যদি কি হয়? আলোর উপস্থিতি থাকে। বর্ণহীন ক্লোরোপ্লাস্ট যদি, অর্থাৎ যে অংশটায় আলোর অ্যাবসেন্সের কারণে কালারলেস হয়ে গেছে, ওইখানে যদি আলো থাকে, ওই অংশটা যদি আলো পায় তাহলে আবার সেটা কি হয়ে যাবে? ক্লোরোপ্লাস্ট অথবা ক্রোমোপ্লাস্ট হয়ে যাবে, ক্লোরোপ্লাস্ট অথবা ক্রোমোপ্লাস্ট হয়ে যাবে। এটা শুধুমাত্র ভাইয়া উন্নত শ্রেণীর উদ্ভিদগুলোর ক্ষেত্রে সম্ভব, শুধুমাত্র উন্নত শ্রেণীর উদ্ভিদগুলোর ক্ষেত্রে সম্ভব। অনুন্নত শ্রেণীর উদ্ভিদগুলোর ক্ষেত্রে, যারা অনুন্নত শ্রেণীর তাদের ক্ষেত্রে কখনোই সম্ভব না। যে একটা তোমার লিউকোপ্লাস্ট আছে, সেখানে তুমি যতই আলো দাও সেটা কখনোই ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট হবে না। আচ্ছা তাহলে আমরা এখানে একটা সার্বজনীন কথা মনে রাখবো, বইয়ে যেতে দেওয়া আছে, লিউকোপ্লাস্ট যখন আলোর উপস্থিতিতে আসবে তখন ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট দুইটার যে কোনো একটা কিছু হয়ে যাবে। তাহলে দেখো তো এই ক্রোমোপ্লাস্ট কি কাজ করতে পারে? আমরা লিউকোপ্লাস্টকে কি বললাম? সেটা খাবার সঞ্চয় করে, লিউকোপ্লাস্ট খাবার সঞ্চয় করে, এর কাজ এটাই। তাহলে ক্রোমোপ্লাস্ট এটা কি করবে? এর কাজ কি হতে পারে ভাই? যেহেতু কালারফুল, কালারফুল কি করবে? আকৃষ্ট করে, তাই না? এটা কি করবে? পরাগায়নে সাহায্য করবে, যেমন ফুলে ফলে তোমার কি হবে? বিভিন্ন পোকা এরা আকৃষ্ট হবে
তাহলে পরাগায়নে সাহায্য করে। বেশ, আমার এইটুকু শেষ। ক্লোরোপ্লাস্ট পর্যন্ত এইটুকু শেষ। এখন ক্লোরোপ্লাস্ট, এই সবুজ বর্ণের যে প্লাস্টিড, আমরা যেটা বলবো ক্লোরোপ্লাস্ট, এখান থেকে এই ক্লোরোপ্লাস্ট কি করবে? ক্লোরোপ্লাস্টের কাজ হলো খাদ্য তৈরি করা। দেখো, খাবার সঞ্চয় করে লিগোপ্লাস্ট, এটা পরাগায়নে সাহায্য করে। ক্লোরোপ্লাস্টের কাজ হলো সেটা খাবার তৈরি করে, স্পেশালি গ্লুকোজ তৈরি করে। এখন আমরা এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে ডিটেইলস পড়ব, বইয়ে এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আমরা এই চিত্রটা দেখব, এটা মধ্যে একটা ক্লোরোপ্লাস্টের চিত্র। এই ক্লোরোপ্লাস্ট পড়ার আগে আমরা এইটুকু যদি একটু সাম আপ করে আসি। প্লাস্টিড তিন প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট আবার তিন প্রকার: অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট। ওকে, লিউকোপ্লাস্টের কাজ হলো কি করা? খাবার সঞ্চয় করা। এটা দেখতে কেমন? বর্ণহীন। অ্যামাইলোপ্লাস্ট কি করে? শর্করা সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট তেল চর্বি সঞ্চয় করে। এলিউরো বা প্রোটিনের প্লাস্ট প্রোটিন সঞ্চয় করে। ওকে, কোথায় পাওয়া যায়? যে অঞ্চলগুলোতে উদ্ভিদের যে অঞ্চলগুলোতে কি পৌঁছাবে না, আলো পৌঁছায় না, ওইগুলোতে পাওয়া যাবে। তারপরে ক্রোমোপ্লাস্ট, এটা কালারফুল হবে, এটা পরাগায়নে সাহায্য করবে। আর ক্লোরোপ্লাস্ট, এটা খাবার তৈরি করবে। শর্করা জাতীয় খাদ্য এখানে তৈরি হয় কোথায়? ক্লোরোপ্লাস্টে। আমরা এটাই বলবো। ভাই, এই ক্লোরোপ্লাস্ট, এটার ভিতরে কি কি থাকে ভাইয়া? ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল এটা দুই ধরনের হবে, মূলত কয়েক ধরনের হয়। ক্লোরোফিল এ, বি, সি, ডি, হ্যাঁ, চার ধরনের, স্পেশালি 4-5 ধরনের হয়। তবে এখানে উদ্ভিদের ক্ষেত্রে, উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, ক্যারোটিন থাকবে, আর জ্যান্তোফিল থাকবে। ক্লোরোফিল এ থাকে 70%, ক্লোরোফিল বি থাকবে 25%। সো ক্লোরোফিল এ থাকবে 75%, বি থাকবে 25%। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এটা দেখতে সবুজ। সবুজ কেন হয়েছে? কারণ এই ক্ষেত্রে যে রঞ্জকগুলো থাকে, ক্লোরোপ্লাস্টে মূলত 4 ধরনের রঞ্জক থাকে। কয় ধরনের ভাই? 4 ধরনের। ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ কালার কি ভাই জানো? ক্লোরোফিল এ হচ্ছে, এর কালার হচ্ছে নীলাভ সবুজ। নীলাভ সবুজ। ক্লোরোফিল এ কালার নীলাভ সবুজ। ক্লোরোফিল বি এর কালার হচ্ছে হলুদাভ সবুজ। বুঝছো? তাহলে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল অনেক বেশি থাকে, তো মূলত এই কারণে সবুজ দেখায়। তারপর দেখো ক্যারোটিন, এর কালার হলো কমলা। ক্যারোটিন কমলা রঙের। জ্যান্তোফিল এটা হলুদ ভাই, জ্যান্তোফিল হলুদ। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি না, জ্যান্থোপ্লাস্ট এটা কি কালার দেবে? সেটা কি জ্যান্থোপ্লাস্ট কি হবে ভাই? হলুদ বর্ণ দেবে। ক্যারোটিনোপ্লাস্ট, ক্যারোটিন মানে কমলা, তো ক্যারোটিনোপ্লাস্ট কি কালার? কমলা কালার। রড মানে লাল, রডো কালার, রডোফাইটা, তাই লাল শৈবাল। ঠিক আছে, তারপরে আর কি বললাম আমরা? ক্লোরো মানে যে সবুজ। আচ্ছা, আমরা জাস্ট কালারগুলো দেখলাম। ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের যে রঞ্জকগুলো থাকে, ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, ক্যারোটিন থাকবে, আর জ্যান্তোফিল থাকবে। ক্লোরোফিল এর কালার নীলাভ সবুজ, ক্লোরোফিল বি কালার হলুদাভ সবুজ, আর ক্যারোটিন কালার কমলা, জ্যান্তোফিল এর কালার হলুদ। ক্লোরোফিল এ থাকবে 75%, ক্লোরোফিল বি থাকবে 25%। এগুলো জাস্ট পড়া আমাদের এমসিকিউ এর জন্য। আমরা এখন একটু যদি আমরা আসি, একটু স্ট্রাকচারটা দেখি ভাই। এটা সিকিউ প্রশ্ন ভাই, স্ট্রাকচার। তুমি আরো সুন্দর করে আর্ট করতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য দেখছি। ভাই কি কি থাকে এখানে দেখো তো। প্রথমে আবরণ আছে। ক্লোরোপ্লাস্টে প্রথমে কি আছে? আবরণ আছে। এটা কি কয় স্তরে আবরণ ভাই? 3 স্তরে। দেখো এখানে একটা স্তর, এখানে একটা স্তর। তাহলে দ্বি স্তরী আবরণ বিশিষ্ট একটা অঙ্গাণু, যার নাম হলো ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া কিন্তু কেমন ছিল? দ্বি স্তর বিশিষ্ট কি একটা অঙ্গাণু ছিল। তুমি দেখো, তাহলে এটা কি? বাহিরের আবরণ, আউটার মেমব্রেন। এটা হচ্ছে ভিতরের আবরণ বা ইনার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেম ছিল, একটা বাহিরের আবরণ ছিল, একটা ভিতরের আবরণ ছিল, মাঝখানে ফাঁকা স্থান ছিল, যাকে আমরা স্পেস বলছি। দেখো, দুইটা মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থান, এজন্য তার নাম কি হয়? ইন্ট্রা মেমব্রেনাস স্পেস। মাইটোকন্ড্রিয়া আর এটা ক্লোরোপ্লাস্ট দুইটা কিন্তু সেম। দেখো, মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়াতে ছিল মাঝখানে যে স্পেসটা, তাকে বলা হয়েছে ইন্ট্রা মেমব্রেনাস স্পেস। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, আর প্লাস্টিডের ক্ষেত্রে বলা হবে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। নাম মনে না থাকলে কোনো সমস্যা নাই, এটা পড়তে হবে না, বই দেওয়া নাই। এখন দেখো,
মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম এই যে আউটার মেমব্রেন যেটা আছে এটা মোর পারমিয়েবল। পারমিয়েবল কথা মানে এই বাহির থেকে সাইটোপ্লাজম থেকে ইজিলি কোনো আয়ন কোনো সাবস্টেন্স মুভ করতে পারে। মোর পারমিয়েবল খুব বেশি ভেদ্য, এক্ষেত্রে আদান প্রদান হারটা কি হয় অনেক বেশি হবে, অনেক বেশি, ঠিক আছে। আর ইনার যে মেমব্রেনটা আছে এই ইনার মেমব্রেনটা লেস পারমিয়েবল, মানে এই এখান থেকে এখানে আদান প্রদান রেট খুব বেশি হলেও এখান থেকে এখানে আদান প্রদান রেট খুব বেশি না, খুব সিলেক্টিভ, অল্প কিছু আয়ন অল্প কিছু সাবস্টেন্স মুভমেন্ট করতে পারে, ঠিক আছে ভাইয়া। তার মানে আমরা এই ইনার মেমব্রেনটা লেস পারমিয়েবল, আউটার মেমব্রেন মোর পারমিয়েবল, মাইটোকন্ড্রিয়াতে পড়ে আসছিলাম ইনার মেমব্রেন লেস পারমিয়েবল, মাইটোকন্ড্রিয়া সেম কথা, জাস্ট একটা পার্থক্য আছে। মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেনটা ছিল সেটা ভিতরের দিকে ফোল্ড করতো, তাই না, এই আঙ্গুলের মতো ভাঁজ হয়ে কি করতো ক্রিস্টি ফর্ম করতো, ক্রিস্টি তৈরি করতো। কিন্তু এই ক্ষেত্রে যে ইনার মেমব্রেন স্মুথ, এর কোনো ভাঁজ নাই, এটা কি ভাই স্মুথ, একটা পার্থক্য। ওকে, তার মানে আবরণ আছে ভাই, আবরণটা কি দ্বিস্তরী আবরণ, আবরণ হলো দ্বিস্তরী আবরণ। এই আবরণটা প্রত্যেকটা আবরণ বাহিরের বলো ভিতরের বলো এই আবরণগুলো নরমালি আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে পড়ে আসছিলাম ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি, ফসফোলিপিড বাইলেয়ার। শুধুমাত্র তুমি যতগুলো অঙ্গাণু দেখো সকল অঙ্গাণুর যে আবরণ, সকল অঙ্গাণুর যে আবরণটা সেটা ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি হয়। শুধুমাত্র ব্যতিক্রম এই ক্লোরোপ্লাস্টের আবরণ। এটা কি দ্বারা তৈরি জানো, গ্লাইকোসিল গ্লিসারাইড, এটা তৈরি হয় গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা, গ্লিসারাইড। এই আবরণটা তৈরি হয়েছে গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা। আচ্ছা ওইটা তো একটা ফসফোলিপিড ছিল, তাহলে এটা কি লিপিড ভাই, যে গ্লিসারাইড আছে কথা মানে লিপিড, আর গ্লাইকোসিল এই গ্লাইকো আছে, দেখো এটা তোমার কি হতে পারে, কি ধরনের লিপিড হতে পারে, গ্লাইকোলিপিড। এটা এক ধরনের গ্লাইকোলিপিড, মানে লিপিডের সাথে এখানে তোমার শর্করা বেশি আছে। আবরণ হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট একটা আউটার মেমব্রেন ইনার মেমব্রেন মাঝখানে ফাঁকা স্থান, আর এই যে মেমব্রেনগুলো তৈরি হয়েছে কি দ্বারা, গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা। এটা একমাত্র ব্যতিক্রমী গঠন, একমাত্র ব্যতিক্রমী, এই জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই আবরণটা। ওকে, আর কি বলছিলাম, এটা মোর পারমিয়েবল, এটা লেস পারমিয়েবল। তারপরে আমরা আসি এই আবরণের ভিতরে যদি প্রবেশ করি, আবরণ থেকে এর ভিতরের অংশটা দেখো তো, এই যে এখানে একটা আমরা কোষের ক্ষেত্রে কোষের ভিতরে দিকে সাইটোপ্লাজম পাই, মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা গেছিলাম কি পাইছিলাম, ম্যাট্রিক্স পাইছিলাম, তাই না। এই ক্ষেত্রেও আমরা দেখবো একটা অর্ধ দানাদার সাবস্টেন্স, অর্ধ তরল টাইপের। এক্ষেত্রে আমরা কি পাবো তাহলে, এর নাম কি দেবো, ম্যাট্রিক্স, অথবা এর আরেকটা নাম আছে তাকে বলে স্ট্রোমা। এর নাম ম্যাট্রিক্স অথবা স্ট্রোমা। আবরণী পড়ে ফেলছে, এখন বলবো স্ট্রোমা। স্ট্রোমাটা কি ভাই, এই ক্লোরোপ্লাস্টের ভিতরে একটা তরল যাকে বলতে স্ট্রোমা, এর আরেকটা ম্যাট্রিক্স। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সই বলা হয়। আচ্ছা, এই স্ট্রোমায় তাহলে কি ঘটনা ঘটে, স্ট্রোমায় কি ঘটনা ঘটে, স্পেশালি এই ক্ষেত্রে তোমার আমরা জানি যে সালোক সংশ্লেষণ, গ্লুকোজ তৈরির যে একটা বিক্রিয়া আছে, তাই না, আমরা সালোক সংশ্লেষণ বা গ্লুকোজ তৈরির যে বিক্রিয়া বা রিঅ্যাকশনটা সেটা যদি দেখি, কার্বন ডাই অক্সাইড পানি লাইট ক্লোরোফিল মিলে গ্লুকোজ তৈরি করে। এটা দুই ধাপে হয়, তোমরা এখন বুঝবা না, আশা করি আমি তুমি এখন বুঝবাই না, এটা নবম অধ্যায় করার পরে বুঝবা, নবম অধ্যায়ে যাওয়ার পরে। দেখো এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এটা দুই ধাপে হয়। কয় ধাপে ভাইয়া, দুই ধাপে হয়। একটা হলো আলোক নির্ভর পর্যায়, মানে আলো লাগবে, লাইট মানে দরকার, আরেকটা জায়গায় লাইট দরকার না, ওটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়, আগে বলা হয়তো অন্ধকার পর্যায়। ওকে, এই ক্ষেত্রে স্ট্রোমার ক্ষেত্রে অন্ধকার পর্যায়ে যেটা বলতেছি আলোক নিরপেক্ষ পর্যায়ে সেটা ঘটে। তার আগে আমরা যদি থাইলাকয়েডটা দেখে আসি তাহলে সুবিধা হয়। দেখো তো থাইলাকয়েড আসলে জিনিসটা কি, আমরা এটা পড়লাম স্ট্রোমা। এই স্ট্রোমার ভিতরে দেখো ভাই এই কি বলা হয়, সবুজ কালার, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না ভাই, সবুজ কালার। আমরা যদি তোমার একটা অংশ দেখাই, এই ক্ষেত্রে অনেকগুলো কয়েন একসাথে যুক্ত হয়ে হয়েছে এরকম আর কি, অনেকগুলো কয়েন। এই একটা কয়েন, জাস্ট এই একটা কয়েনকে আমরা বলতেছি থাইলাকয়েড, থাইলাকয়েড, একটাকে বলতেছি আমরা জাস্ট থাইলাকয়েড।
এরকম অনেকগুলো যখন একসাথে থাকবে তখন তাকে আমরা বলবো গ্রানাম। ওকে, অনেকগুলোকে একসাথে বলবো কি ভাই? গ্রানাম। দেখো তো এখানে এই অংশটা, জাস্ট এই অংশটা একটা থাইলাকয়েড, এখানে আরেকটা থাইলাকয়েড, এখানে আরেকটা থাইলাকয়েড, এরকম অনেকগুলো থাইলাকয়েড যখন স্তূপ আকারে থাকে তখন তাকে আমরা বলি গ্রানাম। আবার এরকম একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যার মধ্যে যুক্ত থাকে তাকে আমরা বলি ল্যামেলি। তাকে কি বলে ভাইয়া? ল্যামেলি। ওকে, বা স্ট্রোমা ল্যামেলি, তুমি যেভাবে বলো। দেখো আমি এখানে যেটা ফাঁকা রাখছি বলতে বোঝানোর জন্য যে মাঝখানে একটা প্রকোষ্ঠ আছে, মাঝখানে একটা কি আছে? প্রকোষ্ঠ আছে। তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচারকে বলতেছি থাইলাকয়েড, যে যার মূলত এই আবরণগুলোতে অনেক ক্লোরোফিল থাকে, অনেক ক্লোরোফিল। এক্ষেত্রে ক্লোরোফিল থাকবে, জ্যান্তোফিল থাকবে। আমরা এখানে আসি, এই যে থাইলাকয়েডটা আছে, এই থাইলাকয়েডে ক্লোরোফিল থাকার কারণে কি হয়? এখানে তোমার লাইট অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে আলোক শোষণ ঘটে, অর্থাৎ যে আলোটা আসে তার শোষণ করতে পারে, শোষণ করার ক্ষমতা আছে, পিগমেন্ট আছে কোন অঞ্চলে ভাই? এই থাইলাকয়েডে। তাহলে তুমি বলো তো এই যে গ্লুকোজ তৈরির যে বিক্রিয়া বা ফটোসিনথেসিসের বিক্রিয়া, বলছিলাম দুইটা পার্ট আছে। একটা পার্ট কি? আলোক নির্ভর পর্যায় আর একটা অন্ধকার পর্যায়। একটা আলোক নির্ভর পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। তাহলে বলো যেখানে পিগমেন্ট আছে, যা লাইট অ্যাবজর্ব করতে পারবে, লাইটটাকে ধরে রাখতে পারবে, সে অংশে কি করবে? সে অংশে আলোক নির্ভর পর্যায়ে, অর্থাৎ এই থাইলাকয়েডে ঘটবে আলোক নির্ভর পর্যায়ে, আলোক নির্ভর পর্যায়ে। অর্থাৎ এখানে থাকবে অনেক ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিল এগুলো থাকবে সব, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্তোফিল, এগুলো কোথায় থাকবে ভাইয়া? এই থাইলাকয়েডে থাকবে। ঠিক আছে, থাইলাকয়েডে থাকবে। এই ক্ষেত্রে করবে আলোক নির্ভর পর্যায়ে যে দুটো প্রোডাক্ট তৈরি হয়, আলোক নির্ভর পর্যায়ে কি উৎপন্ন হয় জানো ভাইয়া? এটিপি তৈরি হয়, এটিপি। আর এনএডিপি বিজারিত হয়ে এনএডিপিএইচ তৈরি হয়, NADPH প্লাস S প্লাস। এটা তুমি এখন বুঝবো না, নবম অধ্যায় করার সময় বুঝবো, ওইখানে তো আলোচনা মূলত এটা ওই অধ্যায়ে আলোচনা। আমরা একটু দেখি এখানে ভাই এটিপি তৈরি কোথায় হয় বলো তো? আমরা সবাই জানি এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে। তাহলে আমি এখানে কেন এটিপি লিখলাম? ভাই মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়, আবার এই ক্লোরোপ্লাস্টেও এটিপি তৈরি হয়। এটিপি দুই জায়গাতেই তৈরি হয়, মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়, আবার ক্লোরোপ্লাস্টেও হয়। মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরির যে প্রক্রিয়াটা ছিল একটু ভিন্ন প্রসেসে তৈরি হয়। আমরা মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় বলে আসছিলাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে। আর এই ক্ষেত্রে যেহেতু আলোর শক্তি ইউজ করে এটিপি তৈরি হবে তাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন হলো এটিপি তৈরির প্রক্রিয়া। একটা হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, মাইটোকন্ড্রিয়াতে হবে এটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়াতে, আর ফটোফসফোরাইলেশন হবে কোথায়? সেটা হবে আমার এই ক্লোরোপ্লাস্টে। তাহলে থাইলাকয়েডে কি হচ্ছে? আলোক নির্ভর পর্যায়ে তৈরি হচ্ছে কি এটিপি আর এনএডিপিএস প্লাস এস প্লাস। এখন তুমি দেখো তো এই যে এটিপি তৈরির প্রক্রিয়া যাকে বলতেছে ফটোফসফোরাইলেশন। তাহলে বলো থাইলাকয়েডে কি হচ্ছে? থাইলাকয়েডে ফটোফসফোরাইলেশন। তুমি যখন নরমালি দেখবা তখন দেখো ফটোফসফোরাইলেশন দুই ধরনের, চক্রীয় অচক্রীয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে সবই থাকবে, ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে চক্রীয় হবে এখানে, অচক্রীয় হবে এখানে। আবার এই ফটোফসফোরাইলেশন করার জন্য তোমার প্রয়োজন ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, প্রয়োজন ইলেকট্রন বাহক বা ইলেকট্রন ক্যারিয়ার, এটিপিএস এনজাইম, আমরা যেটা এখানে আলোচনা করব একটু পরে। এই যে ফটোসিনথেটিক ইউনিট এগুলোতে থাকে, এই থাইলাকয়েডে থাকে। তাহলে দেখো এই আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে কোথায়? এই থাইলাকয়েডে। এই থাইলাকয়েডে হচ্ছে হওয়ার পর যে প্রোডাক্টটা তৈরি হইতেছে, যে প্রোডাক্টটা এটিপি আর এনএডিপিএস তৈরি হচ্ছে, এই এটিপি এনএডিপিএস এরা চলে যাচ্ছে এই স্ট্রোমাতে, অর্থাৎ এই অংশগুলোতে, বুঝছো? এই অংশগুলোতে চলে যাচ্ছে। সাপোজ দেখো এই ক্ষেত্রে চলে আসছে এই স্ট্রোমাতে, অর্থাৎ থাইলাকয়েডে আলোক নির্ভর পর্যায়ে ঘটার পর যে প্রোডাক্ট তৈরি হয়েছে এটিপি আর এনএডিপিএস এই এনএডিপিএস আর এটিপি কোথায় চলে যাচ্ছে? স্ট্রোমাতে। স্ট্রোমাতে কি করবে ভাইয়া? আলোক নিরপেক্ষ পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নিরপেক্ষ পর্যায়ে কেন বলতেছি? কারণ এখানে আলোর প্রয়োজন নাই, আলো ইউজ করে যে দুইটা প্রোডাক্ট তৈরি হয়েছে তাদের প্রয়োজন। অর্থাৎ এই ক্ষেত্রে আলোর সরাসরি কোনো প্রয়োজন নাই, কিন্তু আলো
প্রক্রিয়ায় যে উৎপাদিত এটিপি এর NADPH2 তাদের ইউজ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আলোক নিরপেক্ষ পর্যায়ে কিছু বিক্রিয়া ঘটবে। যেমন কি কি হতে পারে এই ক্ষেত্রে? আমরা নাম শুনে আসছি হয়তো C3 চক্র, ক্যালভিন চক্র পড়ে আসে না? C3 চক্র হবে, এক্ষেত্রে C4 চক্র, C3 C4 চক্র, আর একটা আছে CAM, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই যে নরমালি তোমার মরুর উদ্ভিদে দেখা যায় না, ওই যে যেখানে বৃষ্টিপাত হয় না, মরুভূমির যে উদ্ভিদগুলো আছে সেই ক্ষেত্রে একটা প্রক্রিয়া দেখা যায় এখানে, গ্লুকোজ তৈরির প্রক্রিয়া, যাকে বলা হয় ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে দেখো তবে C3 C4 আর CAM এই প্রক্রিয়াগুলো মূলত কোথায় হয়, এই বিক্রিয়াগুলো কোথায় হচ্ছে? সেটা হচ্ছে স্ট্রোমাতে। আর ফটোফসফোরাইলেশন চক্রিয় অচক্রিয় দুইটাই কোথায় হইতেছে ভাইয়া? থাইলাকয়েডে। তার মানে এই থাইলাকয়েডে তোমার ফটোফসফোরাইলেশন হচ্ছে, এটিপি এর NADPH2 তৈরি হচ্ছে, এইগুলো স্ট্রোমাতে আসতেছে, এখানে C3 C4 অথবা CM হচ্ছে, অর্থাৎ এখানে টোটাল তোমার কি তৈরি হইতেছে? গ্লুকোজ তৈরি হইতেছে। ঠিক আছে ভাই? তাহলে এই দুইটা স্ট্রোমা থাইলাকয়েড এই দুইটা জায়গায় মানে দুইটা বিক্রিয়া একত্র হয়ে কি তৈরি করবে? তোমার গ্লুকোজ তৈরি করবে। দেখো তো গ্লুকোজ তৈরিতে কি প্রয়োজন পড়তেছে? সে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু পানি, অবশ্যই আলোর উপস্থিতিতে আর ক্লোরোফিলের সাহায্যে, কারণ লাইটটাকেই ধরে লাইটটাকে ইউজ করতে পারে, ক্লোরোফিল গ্রহণ করতে পারে, তাই না? সে লাইটের যে এনার্জি সেই এনার্জিকে কনভার্ট করতেছে। দেখো তো এই লাইটের যে এনার্জিটা আছে, এই এনার্জিটা বা আলোক এর যে এনার্জি, এই এনার্জিটা কনভার্ট করতেছে কিসে? গ্লুকোজে, শর্করাতে, তাই না? একটা রাসায়নিক শক্তি। এটা কি ছিল ভাইয়া? লাইট, আলোক শক্তি, আলোক শক্তি থেকে কি পরিণত করলো? রাসায়নিক শক্তিতে। তার মানে শক্তির রূপান্তর এখানে হচ্ছে, বুঝতে পারছি কিনা? দেখো তো এই ক্লোরোফিল গুলো কি করলো ভাইয়া? এই যে লাইট আছে না, সূর্যের আলো, এই আলোকে শোষণ করে নেয়, আলোকে শোষণ করে আলো শক্তিকে কাজে লাগে কি তৈরি করতেছে? গ্লুকোজ তৈরি করতেছে। অর্থাৎ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে। বুঝতে পারছি কিনা? দেখো তো মূলত এই ক্লোরোপ্লাস্টে দুইটা বিক্রিয়া, স্ট্রোমাতে আর থাইলাকয়েডে দুইটা, একটা আলোক নির্ভর পর্যায় হোক আর অন্ধকার পর্যায় হোক, দুইটা বিক্রিয়া একত্র হয়ে কি তৈরি করলো? মূলত একটা গ্লুকোজ, যা কি মূলত রাসায়নিক শক্তি। তাহলে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি হলো, আমরা এটাকে বলি শক্তির রূপান্তর হয়। আমরা পরে আসছিলাম শক্তির কি নাই? সৃষ্টিও নাই, ধ্বংসও নাই। শক্তি কি করা যায়? রূপান্তর করা যায়। আর এই যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে আমাদের কোষের যে গ্রহণীয় একটা শক্তিতে পরিণত করলো, সেটাকে ক্লোরোপ্লাস্ট। মূলত এই কারণে ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। আমি এখানে লিখি ক্লোরোপ্লাস্ট কি হয়? শক্তি রূপান্তরের অঙ্গাণু। ওকে, শক্তি রূপান্তরের অঙ্গাণু মনে রাখা লাগবে, এটা হলো ক্লোরোপ্লাস্ট। আবার তুমি দেখো এক্ষেত্রে কি তৈরি করলো সে? শক্তি রূপান্তর করে গ্লুকোজ বা শর্করা। তাহলে কি হবে? শর্করা তৈরির কারখানা, শর্করা তৈরি কারখানা। ঠিক আছে ভাই? যেটা জিনিস মনে রাখবো, শক্তি রূপান্তর অঙ্গাণু বা শর্করা তৈরি কারখানা, এটাকে আবার বলা হয় কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা ইনফরমেশন, শক্তি রূপান্তর অঙ্গাণু, শর্করা তৈরি কারখানা বা কোষের রান্নাঘর। মাইটোকন্ড্রিয়াকে বলা হয়েছে কিন্তু কোষের শক্তি ঘর, আর এটা হলো রান্নাঘর। যাই হোক, তাহলে এখানে মূলত কি কাজটা করলো? শক্তি রূপান্তর। কি, কোন শক্তি থেকে কোন শক্তিতে? আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করলো। ফলে কি উৎপন্ন হলো ভাইয়া? 6 অণু পানি আর 6 অণু কার্বন ডাই অক্সাইড। ভাইয়া তুমি কিন্তু ছোট করে একটা কাজ করতেই পারো। এখানে 12 অণু পানি দেওয়ার প্রয়োজন পড়ছিল, 12 অণু পানি থেকে 6 অণু উৎপন্ন হয়েছে, কারণ তুমি এটা আগেই বাদ দিয়ে দিতে পারো, তাই না? কিন্তু না, আসলে ভুল হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, এটা ভুল হয়ে যাবে, কারণ এই টোটাল যে অক্সিজেনটা আছে, 12 অণু যে অক্সিজেন আছে, এইটাই মানে এখান থেকে সরাসরি পানির উৎপন্ন আসে না। এই অক্সিজেনগুলো থেকে তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। একটা প্রশ্ন তুমি নবমাধ্যমিক পড়ার সময় পাবা, প্রশ্নটা হচ্ছে এই টাইপের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন যে অক্সিজেন হয়, উৎপন্ন অক্সিজেনের
তোমার কি বলা হয় উৎস কি, উৎপন্ন অক্সিজেনের উৎস কি, সেটা হলো পানি। যাই হোক, আমরা এখানে একটা বিষয় দেখবো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ইউজ কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি। তুমি প্রোডাক্ট কি কি পাচ্ছ, অক্সিজেন পাচ্ছ, পানি পাচ্ছ আর গ্লুকোজ পাচ্ছ। ঠিক আছে, এই গ্লুকোজ পরে এখান থেকে বের হয়ে যাবে, সেটা মাইটোকন্ড্রিয়া যাওয়ার পরে কি করবে, সেই গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি হবে, সেটা গ্লাইকোল শ্বসন প্রক্রিয়া আসবে। হ্যাঁ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, তারপরে আবার ওইখানে আর টিসিএ সাইকেল চলবে, আমরা ওইখানে দেখবো। যাই হোক, আমরা এখন পর্যন্ত কি পারলাম, থাইলাকয়েড পর্যন্ত করছি না, থাইলাকয়েড স্ট্রোমা C3 C4 আর Cm কোথায় করতেছে, এটা স্ট্রোমাতে করতেছে। তারপরে আমরা আসি, তারপরে কি হতে পারে, আমরা কি আর কিছু পাচ্ছি না, শুধু এই কয়টা কিছুই। দেখো এই থাইলাকয়েড, থাইলাকয়েডের পরে কি আসবে, স্ট্রোমা ল্যামেলি, মানে একটা গ্রানাম। দেখো তো আমরা বলছিলাম এটা একটা থাইলাকয়েড, এরকম অনেকগুলো থাইলাকয়েড যুক্ত হয়ে একটা গ্রানাম তৈরি করে। তো এই গ্রানামটা, একটা গ্রানাম যখন আরেকটা গ্রানামের সাথে যুক্ত থাকে তখন আমরা তাই কি বলবো, যার মাধ্যমে যুক্ত থাকে এই নালীটা, এই যে এইটা, আমরা এটাকে বলবো স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি। এখানেও কি হতে পারে, যেহেতু থাইলাকয়েড আর স্ট্রোমা ল্যামেলি প্রায় একই ধরনের, তো এই ক্ষেত্রেও এখানে যে আলোক নির্গত পর্যায়ে যে বিক্রিয়াগুলো করছে সেগুলো ঘটতে পারে। ঠিক আছে, এখানে আলাদা করে বলার কিছু নাই। আচ্ছা, থাইলাকয়েডে একটা বিষয় তুমি দেখো তো, অনেকগুলো থাইলাকয়েড মিলিত হয়ে কি তৈরি করে, একটা অনেকগুলো থাইলাকয়েড মিলিত হয়ে তৈরি করে গ্রানাম। এখানে একটা বিষয় আমরা মনে করে দিই, একটা গ্রানামে একটি গ্রানামে তোমার থাইলাকয়েড থাকতে পারে কতটি, 10 থেকে 100টি। একটি গ্রানামে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে। থাইলাকয়েড থাকে 10 থেকে 100টি। আবার এরকম একটা কোষের ভিতরে, সরি একটা ক্লোরোপ্লাস্টের ভিতরে কতগুলো থাইলাকয়েড গ্রানাম থাকতে পারে, কতগুলো গ্রানাম থাকতে পারে একটি ক্লোরোপ্লাস্টে, 40 থেকে 60টি গ্রানাম থাকবে। একটি ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি কি থাকবে, গ্রানাম থাকবে। তাহলে একটা কোষে কতগুলো ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, দেখো তো ভাই, একটি কোষে কতগুলো ক্লোরোপ্লাস্ট থাকতে পারবে, সেটা হচ্ছে আনসার 10 থেকে 40টি। 10 থেকে 40টি, ভেরিয়েবল। কারণ অনেক কোষে তোমার একটা ক্লোরোপ্লাস্ট থাকে, অনেক শৈবালে প্রায় একটা করে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু যখন তোমার কি বলা হয় উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ যখন আসবে তখন সেখানে প্রায় 40 থেকে 60টা, এভারেজ 40 থেকে 60টা থাকবে। আবার কিছু কিছু শৈবাল আছে যেখানে অনেক ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, যেমন চারাতে প্রায় চারা এক ধরনের শৈবাল, সেখানে প্রায় তোমার কত কয়েকশো ক্লোরোপ্লাস্ট থাকে। হ্যাঁ, বই বলা হয়েছে কয়েকশো ক্লোরোপ্লাস্ট থাকে, মাছ দেওয়ার বই বলা হয়েছে কথাটা। ঠিক আছে, আবার আমাদের যে উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে, উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো তাদের ক্লোরোপ্লাস্ট লেন্স আকৃতির হয়, তাদের ক্লোরোপ্লাস্ট সবসময় লেন্স আকৃতির। আমি এখানে লিখি, তোমাদের বইগুলো দেওয়া আছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট লেন্স আকৃতির, ওকে। এর দৈর্ঘ্য হইতেছে 3 থেকে 5 মাইক্রোমিটার, দৈর্ঘ্য 3 থেকে 5 মাইক্রোমিটার। শৈবালের সবচাইতে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। শৈবাল মানে বিভিন্ন ধরনের শৈবালের ক্লোরোপ্লাস্টের শেপ বিভিন্ন হয়ে যায়, স্পেসিফিক না। মনে করো তুমি স্পাইরোগাইরা শৈবাল, সেখানে দেখো শৈবাল আকার। অজগণের নিচেও শৈবাল দেখো, ওইখানে ক্লোরোপ্লাস্ট জালিক আকার। পিটোফোরাতে গোলাকার, কলের পা থালা আকৃতি, তাই না, এরকম আর কি। ওলোফ্রিক্সে দেখবা আংটি আকৃতি বা গার্ডল আকৃতি। অর্থাৎ এই জন্য বলা হয় শৈবালের সবচাইতে বৈচিত্র্য বেশি কার, ক্লোরোপ্লাস্টের। যাই হোক, আমরা এখানে ছিলাম স্ট্রোমা ল্যামেলি আর থাইলাকয়েড একই ধরনের রিঅ্যাকশন ঘটে, মানে একই ধরনের কাজ থাকবে। ফটোসিনথেটিক ইউনিট থাকবে, এটিপি সিনথেসিস থাকবে। বা এটিপি সিনথেসিস এক ধরনের এনজাইম, এটা এখানেও আছে, আবার মাইটোকন্ড্রিয়াতেও ছিল। ফটোসিনথেটিক ইউনিট কিছু প্রোটিন, তোমার ফটোসিনথেটিক ইউনিট হচ্ছে ওই কি বলা
ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন আর জ্যান্থোফিল এর সমন্বিত একটা ইউনিট। ওকে, এই কালার থাকবে, সেটা কোথায় থাকবে? সেটা থাকবে থাইলাকয়েডের যে মেমব্রেনটা আছে না, এই থাইলাকয়েডের যে মেমব্রেনটা আছে সেই মেমব্রেনগুলো দেখো আমি এই ছোট ছোট করে কালো দিয়ে বুঝেছি, সাম প্রোটিন। ওকে, এই মেমব্রেনগুলো থাকে থাইলাকয়েডের যে মেমব্রেনগুলো, এখানে থাকে ফটোসিনথেটিক ইউনিট। এটা কি? এটা মূলত কিছু কালার বা পিগমেন্ট, কালার বলতে না আসলে কিছু পিগমেন্ট, যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। এই পিগমেন্টগুলোকে একত্রে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। আর এক্ষেত্রে কিছু থাকবে ইলেকট্রন ক্যারিয়ার থাকে, ছোট ছোট কিছু প্রোটিন। আমরা ইয়েতে পড়ে আসছিলাম মাইটোকন্ড্রিয়াতে ইটিসি বা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইন, তাই না? একটা এনজাইমও থাকবে, যেমন এটিপি সিনথেসিস, এখানেই তৈরি হয়, এডিপি তৈরি হয়। এক্ষেত্রে থাকে ডিএনএ, মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ ছিল, এক্ষেত্রে কি থাকবে? ডিএনএ থাকবে। তবে মাইটোকন্ড্রিয়া যে ডিএনএ ছিল সেটা কি ছিল ভাই? সেই ডিএনএটা ছিল কেমন? সার্কুলার ছিল। আর ক্লোরোপ্লাস্টের ডিএনএটা সেটা সার্কুলার থাকতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে সেটা লিনিয়ারও হতে পারে, সার্কুলারও হতে পারে, লিনিয়ারও হতে পারে, কিন্তু মাইটোকন্ড্রিয়া সবসময় কি ছিল? সেটা সার্কুলার ছিল। এক্ষেত্রে আরেকটা বিষয় আসবে তোমার, আমরা যদি ডিএনএ আলোচনা করি, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা ডিএনএ পড়ে আসছিলাম কয়টা থাকে জানো? 2 থেকে 20টা, কিন্তু এই ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টে প্রায় 200টার মতো ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াতে অনেক বেশি। ক্লোরোপ্লাস্টে প্রায় 200টার মতো কি থাকতে পারে? ডিএনএ থাকতে পারে। তো ডিএনএ যেহেতু থাকবে তাহলে কি আরএনএও থাকবে অবশ্যই। ডিএনএ থাকা মানে কি থাকবে? আরএনএ, কারণ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাই না? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তারপরে আসো রাইবোজোম আছে। রাইবোজোম কেন থাকবে বলো? যে অঙ্গাণুতে আরএনএ আছে, ডিএনএ আছে, এখানে আরএনএ তৈরি হইতেছে, এই আরএনএ এর ভাষা বোঝা লাগবে। তো আরএনএ ভাষা যদি না বুঝতে পারে তাহলে প্রোটিন কি করতে হবে? আরএনএ ভাষা বুঝতে পারে বা আরএনএ এর ভাষার অনুবাদ করতে পারে একটা অঙ্গাণু, তার নাম কি? রাইবোজোম, তাই না? তুমি দেখো ডিএনএও আছে, আরএনএও আছে, রাইবোজোমও আছে, তাহলে মাস্ট বি এখানে কি ঘটনা ঘটবে? প্রোটিন তৈরি করবে। কারণ ডিএনএ, আরএনএ, রাইবোজোম তিনটা যখন একসাথে থাকবে তখন অবশ্যই একটা কাজ করবে, সেটা কি? প্রোটিন তৈরি করা। তার মানে এই ক্লোরোপ্লাস্ট নিজে কি করবে ভাই? কিছু প্রোটিন তৈরি করতে পারবে। এই রাইবোজোমটা হলো 70s প্রকৃতির, 70s রাইবোজোম। 70s মানে দুটো সাব ইউনিট থাকবে, একটা হচ্ছে 30s, একটা 50s। এই নীল কালে যেটা বোঝাইছি সেটা হচ্ছে তোমার এমআরএনএ। দেখো ডিএনএ আছে, তার মানে আরএনএ তৈরি করবে, আর রাইবোজোমটা আছেই, তার মানে অবশ্যই কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। প্রোটিন তৈরি করে কোষের কাজ, তাই না? ফাংশন করতে পারবে একটা কোষ। তাহলে প্রোটিন তৈরি হয় দুইটা জায়গায়, দেখলাম দুইটা অঙ্গাণুতে, একটা মাইটোকন্ড্রিয়াতে আর একটা ক্লোরোপ্লাস্টে। দুইটাতে প্রোটিন তৈরি হয়, দুইটাতে ডিএনএ আছে, দুইটাতে কি আছে? আরএনএ আছে। অনেক বৈশিষ্ট্য মিল ভাইয়া। এই তোমার ক্লোরোপ্লাস্টের কার্যক্রম পরিচালনা করতে যতটুকু প্রোটিনের প্রয়োজন হয় ততটুকু প্রোটিন সে তৈরি করতে পারে না, সে অল্প তৈরি করতে পারে, আর বাকিটা তোমার সাইটোপ্লাজমের যে মুক্ত রাইবোজোম আছে সেখান থেকে আসে। অর্থাৎ সম্পূর্ণ প্রোটিন তৈরি করতে না পারলেও অল্প তো পারে। এই জন্যই এই ধরনের অঙ্গাণুকে, এই ধরনের অঙ্গাণু বলতে দুইটা অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। এতে কি বলা হয় জানো? অর্ধ সেমি অটোনোমাস আর কি। কোথায় লিখবো এটা? অর্ধ স্বায়ত্তশাসিত অঙ্গাণু, সেমি অটোনোমাস অর্গানস, এখানে লিখি। আচ্ছা কোথায় লিখবো? আচ্ছা এটা এখানে লিখি, সেমি অটোনোমাস অর্গানস। সেমি অটোনোমাস অর্গানস কারা কারা হয়? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, দুইটাকে বলা হয়। দেখো আমাদের এখানে মোটামুটি ক্লোরোপ্লাস্টের গঠনটা শেষ। আমরা একটু রিভিউ করব, তারপরে কি কি কাজ করলাম এক নজরে জাস্ট কাজগুলো দেখবো। লেখার জায়গা নাই, আমি বলে দেব, তুমি ওখানে বই দেওয়া আছে, তুমি জাস্ট দাগাই নিবা। সর্বপ্রথম যদি আমরা দেখি ক্লোরোপ্লাস্টিড, প্লাস্টিড বলতো সর্বপ্রথম বইয়ের ভাষায় 1883 সালে শিম্পার আবিষ্কার করেন, তাই না? মূলত যেটা আবিষ্কার করেন তা ছিল কি? ক্লোরোপ্লাস্ট, নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? আর তারপরে দেখো আমরা এরপরে পড়ে আসছিলাম এই প্লাস্টিড 3 প্রকার হয়, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট বর্ণহীন, এটা কাজ হলো খাবার সঞ্চয় করা, যেমন অ্যামাইলোপ্লাস্ট শর্করা সঞ্চয় করে, ইলেওপ্লাস্ট তেল চর্বি সঞ্চয় করে, এলিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে, ঠিক আছে? থাকে কোথায়? যেখানে তো সূর্যের আলো পৌঁছায় না। ক্রোমোপ্লাস্ট কালারফুল, কি পরাগায়নে সাহায্য করে। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের শক্তি তৈরি করে, খাবার তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, সবুজ বর্ণের।
এই ক্লোরোপ্লাস্টে মূলত 4 ধরনের পিগমেন্ট পাওয়া যায়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন আর জ্যান্থোফিল। ক্লোরোফিল এ নীলাভ সবুজ বর্ণের, ক্লোরোফিল বি হলুদাভ সবুজ বর্ণের, ক্যারোটিন কমলা বর্ণের, জ্যান্থোফিল হলুদ বর্ণের। ব্যাস শেষ। তারপরে আসো আমরা যদি ক্লোরোপ্লাস্টের ঘটনা দেখি, ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরী আবরণ বিশিষ্ট ভাই, দ্বিস্তরী আবরণ বিশিষ্ট, বাহিরের আবরণ বা আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, মাঝখানে ফাঁকা স্থান, সেম অবস্থা, দ্বিস্তরী মাইটোকন্ড্রিয়ার মতো আর কি। কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে আর এখানে একটা আলাদা গঠন দেখা যায়। এই আবরণে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বা সকল অর্গানেলের ক্ষেত্রে কি দ্বারা গঠিত হয়েছে? ফসফোলিপিড বাইলেয়ার। কিন্তু এক্ষেত্রে কি দ্বারা গঠিত হবে? গ্লাইকোসিল গ্লিসারাইড, একমাত্র ব্যতিক্রম গ্লাইকোসিল গ্লিসারাইড। এটা অন্য কোথাও থাকে না, শুধু এই ক্ষেত্রে থাকবে ক্লোরোপ্লাস্টে। এটা কি? এটা মূলত এক ধরনের গ্লাইকোলিপিড। তারপরে আসি আমরা থাইলাকয়েড। দেখি তো ভাই কি বলবো তারপরে? দেখো থাইলাকয়েড। তুমি একটা বিষয় একটু লক্ষ্য করো, একটা আবরণী, এখানে আরেকটা আবরণী, দুইটা আবরণী, তার ভিতরে স্ট্রোমা, তার ভিতরে দেখো এই ক্ষেত্রে একটা আবরণ দেখা যাচ্ছে না? প্রত্যেকটা থাইলাকয়েড একটা আবরণ দ্বারা আবৃত না? প্রত্যেকটা থাইলাকয়েডই দেখো একটা আবরণ দ্বারা আবৃত, এখানে আরেকটা আবরণ, এখানে একটা আবরণ, অর্থাৎ প্রত্যেকটা আবরণ একটা থাইলাকয়েড, মানে সরি প্রত্যেকটা থাইলাকয়েড একটা আবরণ দ্বারা আবৃত। তাহলে আমরা একটা আবরণ পাইলাম, দুইটা আবরণ, তিনটা আবরণ, অর্থাৎ ক্লোরোপ্লাস্টে আমরা তাহলে তিনটা আবরণ পাইতেছি। আবার একই সাথে দেখো তো এই ক্ষেত্রে একটা প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ, এই ক্ষেত্রে দেখো তিনটা, থাইলাকয়েডের ভিতরে যে প্রকোষ্ঠ আছিল একটা, তিনটা। তার মানে যদি এরকম ভাবে প্রশ্ন আসে যে তিনটি আবরণ এবং তিনটি আবরণ বিশিষ্ট, তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট অঙ্গাণু কোনটি? আনসার কি? সেটা ক্লোরোপ্লাস্ট। এটা আমাদের হাসান স্যারের বই দেওয়া আছে এটা। তারপরে আমরা আসি আবরণী পাইছি, স্ট্রোমা পাইলাম। স্ট্রোমাতে কি ভাই? ইনার মেমব্রেনের ভিতরে যে তরলটুকু থাকে তাকে স্ট্রোমা বলা হয় বা ম্যাট্রিক্স বলা হয়। এক্ষেত্রে কি হয়? আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলো ঘটে, যেমন C3, C4 আর CAM। এটা মূলত মৌরজ যে উদ্ভিদগুলো আছে সেক্ষেত্রে ঘটে। থাইলাকয়েডে কি হয়? আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়াগুলো ঘটে, যেমন ফটোফসফোরাইলেশন, চক্রীয় অচক্রীয় দুইটাই এটিপি তৈরি হয় এই ক্ষেত্রে। ওকে, অনেকগুলো থাইলাকয়েড মিলিত হয়ে যে স্তম্ভ বা যে কলামটা তৈরি করে তার নাম বলা হচ্ছে আমরা গ্রানাম। একটা গ্রানামে থাইলাকয়েড থাকে কয়টা? 10 থেকে 100টা। এরকম একটা ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টা কি থাকবে? গ্রানাম থাকবে। আবার এরকম ক্লোরোপ্লাস্ট থাকবে কয়টা একটা কোষে? 30 থেকে কয়টা? 30 থেকে 40টা হবে, 10 থেকে 40টা না। ক্লোরোপ্লাস্ট থাকবে, এটা মোছা লাগবে, সেটা হলো 30 থেকে 40টি। ওকে, তারপরে আমরা দেখি থাইলাকয়েড তো পড়লাম, স্ট্রোমা লেমিনি একই কাজ করবে। ফটোসিনথেটিক ইউনিট এটিপি সিনথেস একটা এনজাইম, আর এটা কি? এটা যে আমাদের এই পিগমেন্টগুলোর সমষ্টি। তারপর ডিএনএ থাকবে, ডিএনএ সার্কুলার হতে পারে, লিনিয়ার হতে পারে। তারপর তুমি দেখো ডিএনএ যেটা আছে তার অবশ্যই কি আরএনএ তৈরি হবে। আবার রাইবোজোমও দেওয়া আছে, রাইবোজোম কি? 70s রাইবোজোম, তাই না? অর্থাৎ ডিএনএ আছে, আরএনএ আছে, রাইবোজোম আছে, তার মানে সেখানে অবশ্যই প্রোটিন তৈরি হবে, তাই তো? কিন্তু যেহেতু প্রোটিন এর কাজের জন্য যতটুকু প্রোটিন প্রয়োজন ততটুকু তৈরি করতে পারে না, তাই এটাকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল, অর্ধ স্বায়ত্তশাসিত, পূর্ণ না অর্ধ। আবার যেহেতু এখানে আমরা কি বলছিলাম, যেহেতু আলোক শক্তিকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, এই জন্য আমরা এটাকে বলি শক্তি রূপান্তরের অঙ্গাণু। আরেকটা শর্করা তৈরি কারখানা বলা হয়, কোষের রান্নাঘর বলা হয়। ঠিক আছে ভাই, আমরা এই কয়েকটা কথাই পড়লাম, এর বাইরে তোমার কিচ্ছু পড়া দরকার নাই। সরি, আমরা কাজ পড়ি নেই, তাই না? এক নজর দেখি কি কি কাজ করে, একটু ছোট করে ভাই, 1 মিনিট লাগবে। সর্বপ্রথম দেখো ভাই, প্রধান যে কাজটা, সেই কাজটা হইতেছে কি করা? শর্করা তৈরি করা, গ্লুকোজ তৈরি করা। মেইন কাজ হচ্ছে এটাই, গ্লুকোজ তৈরি করবে সে। তার এরপরে যদি আমরা দেখি, এটা যদি ভাঙে একটু, গ্লুকোজ তৈরি করবে, তারপরে সেক্ষেত্রে ফটোফসফোরাইলেশন হবে, তার মানে এটিপি তৈরি হবে। ওকে, এক্ষেত্রে এটিপি তৈরি হয়, আবার এনএডিপি বিজারিত হয়ে এনএডিপিএস2 হয়, আবার এক্ষেত্রে C3 চক্র চলে, C4 চক্র চলে, CAM চলে, তাই না? ক্রেসুলিসিন অ্যাসিড মেটাবলিজম এটা চলে। তারপরে আমরা এক্ষেত্রে কি পড়বো? প্রোটিনও তৈরি করতে পারে, ডিএনএ আরএনএ যেহেতু আছে সে প্রোটিনও তৈরি করতে পারে। আবার ক্লোরোপ্লাস্ট, এক্ষেত্রে আর কিছু পড়া দরকার আছে না ভাই? আর তেমন কোনো কাজ পড়ার প্রয়োজন নেই, যা পড়ছো এখানে যে করে দেওয়া আছে জাস্ট বইয়ে দেখবা, এই কয়েকটি কাজে দেওয়া আছে। ঠিক আছে ভাই, আমরা নেক্সট অন্য কোনো অর্গানাইজ করবো। ঠিক আছে, তাহলে আমরা আজ এখানে শেষ করতে পারি।
যারা বুঝতে পারো না বা কোনো টপিক বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করবো সেটা বোঝানোর আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা বুঝতে পারছো তারা নোট করবো অবশ্যই, বইটা দাগাবে, সাথে চেষ্টা করবো নোট করার জন্য। আর এরকম আমার মতো চিত্র না আর্ট করে একটু ভালো করে চিত্র আর্ট করে ট্রাই করবা, ঠিক আছে ভাই? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।